দাদা, একেবারে পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে, তার পরিবর্তন করতে হবে। সিঙ্গুরের সভা থেকে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, মহাভাওতাবাদ যদি কিছু বলেন, সরি টু সে, উনি আমারও প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী যখন বলেন তখন আমার ওনার কথাগুলোই মনে আসে। 15 লক্ষ টাকা বেকার যুবকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, বছরে 2 কোটি বেকারের চাকরি, নোটবন্দির পর যদি কালো টাকা ব্ল্যাক মানি ধ্বংস করতে না পারি, আপনি যে চৌরাস্তায় আমাকে দাঁড় করাতে বলবেন আমি সেখানে দাঁড়িয়ে থাকব, আমাকে যে শাস্তি দেবেন মেনে নেব। তো এই ভাওতাবাজি দেখতে দেখতে দেশের মানুষ তিতি বিরক্ত। তার সাথে সাথে জঙ্গলরাজও দেশের মানুষ দেখছে। মানে ধরুন, এমন রাজত্ব যেখানে একটি মেয়েকে বিধায়ক তার সঙ্গী সাথী নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ করার পরে মেয়েটিকে থ্রেট দেওয়া হয় যেন থানায় অভিযোগ না করা হয়। মেয়েটির বাবা থানায় গিয়ে অভিযোগ করতে যাওয়ায় বাবাকে থানার মধ্যে পিটিয়ে খুন করা হয়। তারপরে মেয়েটি থামে না, প্রতিবাদ করে এবং কোর্টের শরণাপন্ন হয়। যে আইনজীবীর সহযোগিতায় মেয়েটির কাকিমা সাথে নিয়ে লড়াই করছিল, সেই মেয়েটি যখন কোর্ট থেকে ফিরছিল, সাক্ষ্যদানের জন্য যাচ্ছিল, সাক্ষ্যদান করে ফিরছিল ট্রায়ালের মধ্যে, গাড়িতে পিষে খুন করে দেওয়ার চেষ্টা করা হয়। আইনজীবী মারা যান, মেয়েটির কাকিমা মারা যান, মেয়েটি কোমায় চলে যায়। যে বিধায়কের নেতৃত্বে এই ঘটনা ঘটে তার নাম কুলদীপ সিং সেঙ্গার, বিজেপির বিধায়ক। তাকে কদিন আগে জামিন পাইয়ে দেওয়া হলো এবং তারপরে বিজেপি সোচ্চারে মিছিল করলো, আনন্দ উল্লাস করে। এবং বিজেপি এর আগেও এই সেঙ্গারের মুক্তি চেয়ে মিছিল করেছিল। সারা ভারতবর্ষে জঙ্গলরাজ দেখলো ভারতের মানুষ, যে যখন রেপিস্টের সমর্থনও রাস্তায় নেমে মিছিল করা যায়। আশারাম বাপু, রাম রহিম, যারা ধর্ষণে অভিযুক্ত তারা একের পর এক পেরোল পাবে। উমর খালিদরা পেরোল পাবেন না। আমি উমর খালিদের রাজনীতির সমর্থক নই, কিন্তু তিনি পেরোল পাবেন না। আশারাম বাপু, রাম রহিম এরা পেরোল পাবে। তো এগুলো হচ্ছে সুশাসনের রাজ। তারপর ধরুন, গুজরাট দাঙ্গার সময় একজন মহিলা তার সন্তানকে তুলে আছাড় মেরে খুন করা হয়, তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়। দেশের স্বাধীনতা দিবসের দিন মোদিজির সুশাসনের রাজ যেখানে চলে, সেই গুজরাটে জেল থেকে বের করে এনে মালা দিয়ে বরণ করে বলা হয় যে তুমি হিন্দু বীর, তুমি মুসলমানকে ধর্ষণ করেছো, তুমি ধর্ষক হতে পারো না, তুমি বীর যোদ্ধা। তো এটা হচ্ছে জঙ্গলরাজের বিপরীতে সুশাসন। সাধ্বী প্রজ্ঞা মালেগাঁও বোমা বিস্ফোরণ অভিযুক্ত, তাকে পার্লামেন্টে পৌঁছে দেওয়াটা সুশাসনের রাজ। প্রতাপ ষড়ঙ্গী বজরং দলের মূল মেন্টর ছিলেন। দারা সিং যখন উড়িষ্যার কেওনঝর গ্রামে আদিবাসীদের শুশ্রূষা করা, কুষ্ঠ রোগীদের চিকিৎসা করতেন, গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন বলে একজন মিশনারি চার্চ। সেই মিশনারি তার 2 শিশুপুত্র, তার মধ্যে ছোট শিশুর নাম ছিল তিমেথি, তার বয়স ছিল 6 বছর, আর বড়জনের বয়স ছিল 10 বছর। উড়িষ্যার কেওনঝরের গ্রামে, আদিবাসীদের গ্রামে, তাকে জীবন্ত গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়ে খুন করা হয় 2 শিশুপুত্র সহ। অভিযোগ কী ছিল? যে হিন্দু ধর্মে কুষ্ঠরোগ হচ্ছে পূর্বজন্মের পাপের ফল। এরা কুষ্ঠরোগীদের চিকিৎসা করছে মানে এরা হিন্দু ধর্মের বিশ্বাসে আঘাত করেছে। হিন্দু খাতরে মে হ্যায়, এই ন্যারেটিভ যারা নামিয়েছিল তারা বজরং দল, যাদের অন্যতম মেন্টর ছিল প্রতাপ ষড়ঙ্গী, যাকে কেন্দ্রের সাংসদ করে পাঠিয়েছে, মন্ত্রিসভায় পাঠানোর উপক্রম করেছে। তো এটা হচ্ছে সুশাসনের নমুনা। সুশাসনের নমুনা উন্নাও দেখেছে, হাতরাস দেখেছে, মণিপুর দেখেছে, মোদিজির রাজত্বে সাম্প্রতিক উড়িষ্যা দেখছে। এই যে বাংলায় আসার আগে মোদিজি বাংলায় টুইট করলেন, বাংলা ভাষায় কথা বললে মোদিজি আপনার ডাবল ইঞ্জিনের উড়িষ্যা কদিন আগে বালেশ্বরের বাঙালি বস্তিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এমন সুশাসন দেখিয়েছেন যে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকরা এই বাংলার থেকে যাওয়া থানায় পেটাতে পেটাতে তুলে নিয়ে গেছে। ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে পরিবারকে না জানিয়ে রাতের অন্ধকারে গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পেলোডারে করে ছুঁড়ে বাংলাদেশ বর্ডারে ফেলা হচ্ছে, আর উল্লাস করছে নরেন্দ্র মোদীর চেলাচামুন্ডারা। তো এটা হচ্ছে সুশাসন। কিন্তু এ রাজ্যেও তো আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটছে। আমরা বেলডাঙ্গার যা ঘটনা দেখছি, এর আগেও একাধিক জায়গায় হচ্ছে, সন্দেশখালী থেকে শুরু করে শামসেরগঞ্জ, একাধিক জায়গায় আইন শৃঙ্খলার যে অপব্যবহার সেটা তো এখানেও হচ্ছে। ট্রু। সন্দেশখালী ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম?
সন্দেশখালী বিজেপি মণ্ডল 2-এর সভাপতির নাম গঙ্গাধর কয়াল। স্টিং ভিডিওতে গঙ্গাধর কয়ালকে আমরা বলতে শুনলাম রেপই হয় নাই, শুভেন্দুদা তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। অর্থাৎ সন্দেশখালীতে যে পুরোটাই একটা মিথ্যের বিনির্মাণের ওপর তৈরি হয়েছিল, বিজেপির নেতাই সেটা প্রমাণ করে দিয়েছেন, আমাদের বলতে হয়নি। যার জন্য সন্দেশখালীতেও বিজেপি মুখ থুবড়ে পড়েছিল লোকসভা নির্বাচনে, মানে বসিরহাট বিধানসভা ক্ষেত্রে, এই লোকসভা ক্ষেত্রে। হ্যাঁ ঠিক, শামশেরগঞ্জে গণ্ডগোল হয়েছে, পুলিশ অ্যাকশন নিয়েছে। এবং আপনি দেখুন যে 13 জনের বিরুদ্ধে প্রথমে অভিযোগ ছিল শামশেরগঞ্জে 5 জনের বিরুদ্ধে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনা ধিক্কারযোগ্য, নিন্দনীয়, হ্যাঁ ট্রু, গাফিলতি ছিল, কিন্তু পুলিশ তদন্তে কোনো গাফিলতি করেনি। অত বিশাল মবকে সামলানোর জন্য ওই মুহূর্তে ফাঁড়িতে যে পুলিশ সংখ্যা থাকা প্রয়োজন সেটা ছিল না। হ্যাঁ, সেটাকে যদি গাফিলতি বলেন হয়তো সেটা গাফিলতি, কারণ অত সংখ্যক পুলিশ হয়তো অ্যান্টিসিপেট করা যায়নি যে মব এইরকম ভায়োলেন্ট হবে। কিন্তু তদন্তের ক্ষেত্রে পুলিশ কোনো রকম গাফিলতি তো দেখায়নি, উল্টে 5 জনের নামে এফআইআর হয়েছিল। তাদের ইনভেস্টিগেশন করে তাদের সাথে লিঙ্ক সমস্ত লোককে, মোট 13 জনকে পুলিশ গ্রেপ্তার করে চার্জশিট দেয় এবং 13 জনেরই দৃষ্টান্তমূলক শাস্তি এনশিওর করেছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। সুশাসন হচ্ছে কোনো অন্যায় হয়েছে সেটাকে অ্যাকনলেজ করা এবং সেটাকে রেকটিফাই করার জন্য নেসেসারি অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ নেওয়া। শামশেরগঞ্জের ক্ষেত্রে পদক্ষেপ গৃহীত হয়েছে, আর সম্প্রতি বেলডাঙ্গার ক্ষেত্রে তো দিনের আলোর মতো পরিষ্কার কারা করিয়েছে। আজকে পার্টিকুলার একজন ব্যক্তি তার সামাজিক প্রোফাইল থেকে, এর আগে শামশেরগঞ্জের সমস্যা একই আহ্বান দিয়েছিল, নাম বলে তাকে হিরো করতে চাইছি না, তার প্রোফাইল থেকে প্রকাশ্যে থানা জ্বালিয়ে দেওয়ার, প্রকাশ্যে সরকারি অফিস ভাঙচুর করার ডাইরেকশন দেওয়া হয়েছে। এবং সেই প্রোফাইল থেকে হুমায়ুন কবিরের মতো জননেতাকে আগামী দিন বাংলার ভাগ্য নিয়ন্তা হিসেবে দেখতে চেয়েছেন। হুমায়ুন কবিরকে একদিকে লিডার অফ অপোজিশন বলছে, মুসলিম প্রধান এরিয়ায় হুমায়ুন, নওশাদ, আইএসএফ, মিম এরা বুঝে নেবে, আর হিন্দু প্রধান এরিয়ায় উনি নাকি বুঝে নেবেন। আবার যোগ্য শিক্ষক বলে পরিচিতি দেওয়া সুমন বিশ্বাস, যে শুভেন্দু অধিকারীর ডান হাত ছিল, যে ওই ছাত্র সংগঠনের দেখা নবান্ন অভিযানের দিন নেতৃত্ব দিয়েছিল, শুভেন্দু অধিকারী যাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন, সে আবার হুমায়ুন কবিরের দলের সাধারণ সম্পাদক হয়ে গিয়েছে। মানে যাহাই হুমায়ুন তাহাই শুভেন্দু। অর্থাৎ কাদের নেক্সাসে বেলডাঙ্গা অশান্ত হয়েছে সেটা বোঝবার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ইতিমধ্যেই আইডেন্টিফাই করে, ভিডিও আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা শুরু হয়েছে। কোনো ভ্যান্ডালিজমকে, সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে এ রাজ্য সরকার প্রশ্রয় দেবে না। যেখানে সাম্প্রদায়িকতার বিষ দাঁত মাথা চারা দিতে চাইবে, কোমর ভেঙে দেওয়া হবে তাদের। একেবারে দাদা, সিঙ্গুরের মানুষ কালকের সেখানকার কৃষকরা যারা এসেছিল সভাতে বা বিজেপি কর্মী যারাই হোক, তারা একটা আশা নিয়ে এসেছিল যে বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প নিয়ে কিছু বলবেন, টাটার ফিরে আসা নিয়ে কিছু বলবেন, কিন্তু সেই একটা টাটা শব্দটাও তিনি উচ্চারণ করলেন না। তিনি বললেন যে আইন শৃঙ্খলা যদি ঠিক হয় তবে এখানে বিনিয়োগ আসবে। অর্থাৎ তাদের যে আশা তারা নিয়ে এসেছিলেন একেবারে প্রত্যাশিত, আশাহত হলেন। কী করে করবেন শিল্প নিয়ে? ওনার কাছে শিল্প মানে তো আদানিকে প্রফিট পাইয়ে দেওয়া। উনি যখন সন্ত্রাসবাদে দেশ আক্রান্ত হয় তখন উনি ভুটানে চলে যান আদানিকে নিয়ে বাণিজ্য চুক্তি স্থাপন করতে। যখন ভারতবর্ষের বুকে একটার পর একটা বন্দর আদানির হাতে তুলে দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই সবাইকে কাজে লাগান, এমনকি সর্বভারতীয় চ্যানেল সেটা আদানিকে তুলে দেওয়ার জন্য দিল্লি এয়ারপোর্টে গিয়ে চ্যানেলের মালিককে রেড করিয়ে অ্যারেস্ট করান, বাধ্য হয় আদানি হাতে তুলে নিতে। ওনার কাছে শিল্প মানে শুধু আদানি। যে সিঙ্গুরের কথা উনি বলছেন, আমি বলবো উনি 3টে ন্যানো গাড়ি বুক করুন। একটা শুভেন্দু অধিকারীকে দিন, একটা সুকান্ত মজুমদারকে দিন, একটা শ্রমিক ভট্টাচার্যকে দিন। যদি ক্ষমতা থাকে দিন, পারবেন না, কারণ ন্যানোর প্রোডাকশন গত 8 বছর ধরে বন্ধ গুজরাটে। উল্টে পশ্চিমবঙ্গের বুকে টাটার একাধিক কোম্পানি পশ্চিমবঙ্গে নতুন করে বা তারা আগের মডেলকে এনহ্যান্স করেছে। 2011 সালে যেদিন বামেরা চলে গেল সেদিনকে সেক্টর 5 শিল্প তালুকে টিসিএসের মোট কর্মী সংখ্যা ছিল 11,000। আজকে টিসিএসের মোট কর্মী সংখ্যা হয়েছে 52,000। 2011 থেকে 2026 এই 15 বছরে 11,000টা গিয়ে পৌঁছেছে 52,000। টাটা মেটালিক্স তাদের সবচেয়ে বড় ইউনিট ছিল জামশেদপুরে ইউনিট তুলে এখন খড়গপুরে টাটা মেটালিক্সের সবচেয়ে বড় ইউনিট তৈরি হয়েছে। L&T ইনফোটেক, মাইন্ডট্রির মতো পৃথিবীর নামি দামি সংস্থা তারা সেক্টর 5-এ রাজারহাটে নতুন করে তাদের ক্যাম্পাস চালু করেছে।
ইনফোসিস তাদের ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্যাম্পাস তৈরি করেছে রাজারহাটে, যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। সব মিলিয়ে সেখানে প্রায় 6,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। অ্যামাজন ফ্লিপকার্টের সবচেয়ে বড় লজিস্টিক হাব তৈরি হচ্ছে ডানকুনি আর হরিণঘাটায়, অলরেডি হয়ে গিয়েছে। সেখানে প্রায় হাজারে হাজারে শ্রমিক তারা কর্মের সংস্থান পেয়েছেন। বাংলা এমএসএমইতে অর্থাৎ ক্ষুদ্র এবং কুটির শিল্পে বাংলা সারা দেশের মধ্যে প্রথম। বাংলায় জমির পরিমাণ কম, বাংলায় ভূমি সংস্কার হয়েছিল। পাঞ্জাবে যেরকম একজন কৃষকের হাতে একরের পর একর জমি থাকে, বাংলায় কয়েক কৃষকের হাতে কয়েক বিঘে জমি থাকে, কারণ ভূমি সংস্কার হয়েছে বাংলায়। স্বাভাবিকভাবে বাংলায় বড় শিল্প করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে। সিঙ্গুরে যদি সেদিন শিল্প হতো, তাহলে আজকে তো সিঙ্গুরের মানুষ সেখানকার কাজ পেত, এবং এটা যে হয়নি, এটা তো কোথাও গিয়ে এই দায় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বিত যে সেদিনকে সিঙ্গুরের বুকে বুলডোজার চালাতে দেওয়া যায়নি। আমরা গর্ববোধ করি, এখনও করি, সারা জীবন করব। এই অসভ্য প্রচার, ওই জন্য সিপিএম আজকে শূন্য। শিল্প করতে কে বারণ করেছিল? তার জন্য গরিব কৃষক, অনিচ্ছুক কৃষক, উর্বরা 3 ফসলি জমি লুট করতে হবে কেন? সেদিনকে কর্পোরেটের পছন্দ হয়েছিল শহরের থেকে উপকণ্ঠে, ওদের সস্তায় মাল হবে, ওদের সস্তায় ট্রান্সপোর্ট হবে, তার জন্য কেন পুরুলিয়া বাঁকুড়া অনুর্বর জমি ছিল না? আমাদের রাজ্যে ল্যান্ড ব্যাংক কেন পলিসি তৈরি করা হয়নি তখন? কেন এসিজের নাম করে উদ্বাহু হয়ে যাওয়া হয়েছিল? সিঙ্গুর মমতা ব্যানার্জির আন্দোলন, কৃষি জমি রক্ষার আন্দোলন যে সর্বাংশে সঠিক ছিল, সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায় প্রমাণ করেছে। সিঙ্গুরের জমি অধিগ্রহণের পলিসিটাই ভ্রান্ত ছিল। তারা বলছিলাম সুপ্রিম কোর্ট ভুল। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায় সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ ছিল। যে অধিগ্রহণটাই অবৈধ, তার উপর শিল্পটাও অবৈধ হয়। অনিচ্ছুক কৃষকদের জন্য 400 একর বাদ দিয়ে যদি 600 একর ইউনিট করতো যারা দিতে চেয়েছেন, তাহলেও কিন্তু গোয়ার তুমি করে সিপিএমের জেদ এক বজ্ঞা না, ওই যে মন্দির ওহি বানায়েঙ্গে, যেরকম বিজেপি একসময় স্লোগান দিত যে অযোধ্যা ওখানেই রামলালা হাম লায়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে, ওইরকম টাটা ওহি লায়েঙ্গে, সিঙ্গুর মেহি বানায়েঙ্গে। কেন? সেদিনকে তো পুরুলিয়া ছিল, বাঁকুড়া ছিল, পশ্চিম বর্ধমান ছিল। তাহলে সেই ব্যারেন ল্যান্ডগুলোতে কেন শিল্প হলো না? কারণ সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হয়তো খরচ একটু বেশি হবে, তার জন্য গরিব কৃষকের পেটে লাথি পরে পড়ুক। সেদিনকেও যা অবস্থান ছিল, সেই অবস্থান আজও একচুল বিচ্যুত হয়নি। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় গর্ব, সবচেয়ে বড় অহংকার, গরিব কৃষকের পেটে তৃণমূল কংগ্রেস লাথি মারেনি। সেটা যারা একসময় লাঙল যার জমি চার স্লোগান দিয়েছিল, তারা পেটে লাথিটা মেরেছিল। এবং সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটা কথা বললেন যে তৃণমূল সরকারের হাতে ক্ষমতা থাকলে তরুণ তরুণী তারা চাকরি পাবে না। এটা তো কোথাও গিয়ে মেনে নিতে হবে, কারণ সত্যি আজকের প্রচুর বেকার যুবক যুবতী, তারা পড়াশোনা করছে, উচ্চশিক্ষা নিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে তারা চাকরি পাচ্ছে না। চেষ্টা করছে সরকারি চাকরির জন্য, কিন্তু পরীক্ষা দিলে সেই নিয়ে মামলা হয়ে যায়। প্রচুর সেক্টর আছে যেগুলো নিয়ে পরীক্ষা দিচ্ছে, মামলা হয়ে যাচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে না, তারা চাকরি পাচ্ছে না। দেখুন, এটা একটা ন্যারেটিভ। পশ্চিমবঙ্গের আইটি সেক্টরে যারা কাজ করছে, বাংলার ছেলেমেয়েরা যেরকম কাজ করছে, বাইরের রাজ্য থেকে আসা হাজার হাজার লাখো লাখো ছেলেমেয়ে এখানে কাজ করছে। আপনি যে কোনো দিন সন্ধ্যাবেলা সেক্টর 5-এ যান, মানে গাড়িতে ওঠার অবস্থা থাকে না, মানে এই রকম মানুষ কর্মক্ষম। তো তারাও তো আসছেন, তো তারা নিজের রাজ্য ছেড়ে আসছেন কেন? তাদের রাজ্যে কাজ নেই তাই জন্য? তা নয়, সব রাজ্যের মানুষই সব রাজ্যে যেতে পারেন। এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে পশ্চিমবঙ্গে নাকি কাজ নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গে যদি কিছু নিয়োগ নাই হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে যখন এসএসসির পরীক্ষা হলো, কদিন আগে যে পরীক্ষাটা হলো, আপনাদের চ্যানেলও দেখিয়েছিল, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার ছেলে মেয়ে এসছে। তারা নিজে মুখে কী বলেছে? তাদের রাজ্যে পরীক্ষা ব্যবস্থা ঠিক নেই, ওখানে ঘুষ না দিলে চাকরি পাওয়া যায় না, ওখানে পরীক্ষার কোনো সিস্টেম নেই। তাই জন্য তারা পশ্চিমবঙ্গ সরকারের চাকরি নিয়োগ পরীক্ষায় আসছেন। একটা ঘটনা, মামলা হয়েছে, দীর্ঘসূত্রিতা রয়েছে, একটা সময় ভুল হয়েছে, সেই ভুলকে রেকটিফাই করে একটা জায়গায় 100টা কাজ করলে আপনার 99টা কাজ ঠিক হলো, একটা কাজ ভুল হতে পারে, হিউম্যান এরার। হ্যাঁ, তৃণমূলের ক্ষেত্রে নিশ্চিতভাবে পার্থ চট্টোপাধ্যায় এপিসোডটা তৃণমূলের জন্য খারাপ এপিসোড, কিন্তু সেই এপিসোড থেকে দল শিক্ষা নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে তো উনি জামিন পেয়েছেন, তারপরে কি উনি দলের মধ্যে এসছেন? আসেননি। কারণ তৃণমূল কংগ্রেস এই রেকটিফিকেশনে বিশ্বাস করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন যে আমরা বেনিফিট অফ ডাউট মানুষকে দেবো, যে আমাদের নেতাকে নয়। তাই সেই এপিসোডকে রিকভার করে তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সাথে নিয়োগ করেছে। এই এসএসসির কাউন্সেলিং হয়ে গিয়েছে, সরকারি চাকরিতে যেরকম নিয়োগ হচ্ছে, 32,000-এর চাকরি খেতে চেয়েছিল, গালে থাপ্পড় মেরেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে গিয়েও নিয়োগ হচ্ছে। এ রাজ্যের বুকে বন্ধা রাজনীতি সরকার বন্ধ করেছে বলেই আজকে ভাবুন না, টাটা মোটরস, যে টাটা মোটর নিয়ে এত গল্প হচ্ছে, টাটা মোটরসের এমডি হচ্ছে এন চন্দ্রা, নটরাজ চন্দ্রশেখরন।
তিনি নবান্নে এসেছিলেন কবে? যেদিনকে বামেরা ধর্মঘট দেখেছিল। বামেদের ধর্মঘটের দিন তিনি নবান্নে গিয়ে বললেন টাটা অটোমোবাইলস ইন্ডাস্ট্রি এখানে তৈরি করতে চায়, সাথে অ্যান্সিলিয়ারিস। মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হলেন, ল্যান্ড ব্যাংক থেকে তাকে অনুর্বর জমি দেওয়া হবে। গরিব কৃষকের পেটে লাথি মারবে না মমতা ব্যানার্জির পুলিশ। ডিফারেন্স আছে। এসিজেড হবে না। এসিজেড মানে শ্রমিকের উপর বুলডোজার করা। এই নীতি তৃণমূল কংগ্রেস মানবে না। 12 ঘন্টা অধিকার কাজের চাপিয়ে দেওয়া, এটা শ্রমিককে নিপীড়ন করার অধিকার। সেই অধিকার কেন একচেটিয়া কর্পোরেট পুঁজিপতির হাতে থাকবে? এই সরকার মানবিক মুখ নিয়ে চলবে। তার জন্য এই সরকারের নামে অনেক বদনাম দেওয়া হয়েছে। সিঙ্গুর নিয়ে আজও একই মিথ্যের বিনির্মাণ করে যায়, এবং এই জন্যই সিপিএম আজকে শূন্য হয়ে গিয়েছে। আগামী দিন বিজেপির অবস্থাও ইতিহাসের রাস্তা করে নিমজ্জিত হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সিঙ্গুরের সভা থেকে একেবারে পরিবর্তনের ডাক দিয়ে গেলেন, এবং তিনি বললেন যে পরিবর্তন চায় বাংলায়, তাই দরকার বিজেপির সরকার। তিনি স্লোগানও দিয়ে গেলেন। এবং তারপরে সুকান্ত মজুমদার তিনিও বলবেন যে কালকে সভা থেকে এটাই বোঝা গেছে যে এই 2026 নির্বাচনে তৃণমূলের ক্ষমতায় আসছে না, বিজেপির সরকার হবে, এবং তারপর পশ্চিমবঙ্গের পুরোপুরি বদল ঘটবে, পরিবর্তন হবে, শিল্প হবে, চাকরি হবে, সমস্ত কিছু হবে। দেখুন, নরেন্দ্র মোদীরা হচ্ছেন আমাদের লক্ষ্মী প্যাচ। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা যা বলেন সেটাই হয়। শুধু বিজেপির জন্য হয় না, তৃণমূলের জন্য হয়। গতবার বলেছিল আপকি বার 200 পার, গঙ্গা পার হতে পারেনি, বাংলার মানুষ পগার পার করে দিয়েছিল। উল্টে মমতাদিকে 200 পার করে 214 করে দিয়েছিল। লোকসভায় বলেছিল ইসবার 30 পার, মমতাদিকে বাংলার মানুষ প্রায় 29টা আসনে জিতিয়ে দিয়েছে। আর এবার যখন বলেছে ইসবার বিজেপিকে সরকার, ভাজপা কি সরকার, তখন ওখানে ঠিক হয়ে গেছে যে এবারও তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার।